নমস্কার, শুরু করছি চকভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। যেই হও এইবারে থেমে যাবে ফোঁস ফোঁস। কার্যত এই ভঙ্গিতেই সুকুমার রায়ের চোর ধরা কবিতার প্রথম লাইন উল্লেখ করে দুর্নীতি নিয়ে একেবারে কড়া আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। ইডি, সিবিআই, বিজেপি আসলে ভাই ভাই, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর 400 বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের 200তেই আটকে যাওয়ার চ্যালেঞ্জ। রামনবমী নিয়ে তুঙ্গে সংঘাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশির বিতর্কের মধ্যেই এবার নিশীথ প্রামাণিকের কনভয়ে পুলিশের তল্লাশি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, বালুরঘাটের সভা থেকে ফের 400 পারের হুঙ্কার দিলেন নরেন্দ্র মোদী। আর 200-র বেশি আসন পাবে না বিজেপি, পাল্টা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার গাড়ি দেখে বলছে চোর, এত বড় সাহস! বিজেপিকে একভাবেই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটের আগে রামনবমী নিয়ে তুঙ্গে সংঘাত। আগামীকাল রামনবমীর সভা রয়েছে, মিছিল রয়েছে, শোভাযাত্রা রয়েছে আদালতের অনুমতিতে, তাই নিয়ে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশির বিতর্কের মধ্যেই এবার নিশীথ প্রামাণিকের কনভয়ে পুলিশ তল্লাশি চালালো। পুলিশের দাবি যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই, নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতেই তল্লাশি চালানো হয়েছে। অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি, অভিজিৎ দাসকে প্রার্থী করলো বিজেপি। কিন্তু শুরুতেই রাখবো আপনাদের সামনে দুর্নীতি। কংগ্রেস, বাম ও তৃণমূল কংগ্রেস বাংলার এই হাল করেছে, আর এখন বাংলায় দুর্নীতি ফুল টাইম বিজনেস হয়ে গেছে। অপরাধীরা কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা চালায়। টিএমসি মানে বিশ্বাসঘাতক, অত্যাচার, দুর্নীতি, পরিবারবাদ। রায়গঞ্জের সভা থেকে ঠিক কিভাবে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী, দেখুন। बंगाल के लोकप्रिय कवि सुकुमार रॉय ने कभी लिखा था, आरे छी राम राम, आरे छी राम राम, बोलो ना, चलते जा जुआ चुरी नेई तार तुलना। पहले कांग्रेस और लेफ्ट ने और टीएमसी ने मिलकर बंगाल का यही हाल कर दिया है। आज बंगाल में भ्रष्टाचार एक फुल टाइम बिजनेस बन चुका है। बंगाल में अपराध और गैर कानूनी काम फुल टाइम बिजनेस बन गए हैं। अपराधियों के हौसले इतने बुलंद है कि केंद्रीय एजेंसियों पर खुलेआम हमले करते हैं। यहां राजनीतिक हत्याएं कराई जाती हैं। बंगाल का हर व्यक्ति ये बात कह रहा है, टीएमसी माने विश्वासघात, अत्याचार, टीएमसी माने भ्रष्टाचार, পরিবারবাদ। অর্থাৎ আবাস থেকে সরকারি প্রকল্পে দুর্নীতি থেকে নিয়োগ দুর্নীতি, চাকরিতে, সমস্ত ক্ষেত্রে একেবারে কড়া ভাষায় পরপর আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরপর দুবারে, মানে দু জায়গার সভা থেকে, রায়গঞ্জের সভা থেকেও এইভাবেই আক্রমণ শানান। এই নিয়ে 7 বার বঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি পঙ্কজদার কাছে এখানেই আসবো। পঙ্কজদা, যেভাবে দুর্নীতি নিয়ে কড়া ভাষায় একেবারে আক্রমণ শানাচ্ছেন নরেন্দ্র মোদী, যতবারই এসছেন বাংলায় লোকসভা নির্বাচনের মুখে, ফুল টাইম বিজনেস বলছেন তৃণমূলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি হচ্ছে পকেট মারের দল, মানুষের পকেট কাটছে আর নিজেদের পকেট ভরছে। না, তৃণমূল দলকে তো চোর বললে তো ডাকাতকে অপমান করা হয়। বিষয়টা হচ্ছে যে ইলেকশন এই পর্বে আমরা দেখলাম সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে অর্থ উদ্ধার করা হয়েছে, প্রায় 5,000 কোটি টাকার কাছাকাছি, তার 3,500 কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে। দুর্নীতির যে গ্র্যাভিটিটা কত, এবং আমরা প্রাইমারি থেকে একটা সার্ভিস কমিশনের অ্যাডভাইসার, তার 135 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। একটা কে শেখ শাহজাহান, তার 500 কোটি টাকার সম্পত্তি আইডেন্টিফাই হচ্ছে। ফলে দুর্নীতি সমার্থক হয়ে গেছে, সততার সমার্থক হয়ে গেছে পশ্চিমবঙ্গে। সেই কারণেই এটা বলেছে। এবং আমরা দেখছি যে প্রতিটা, মানে এমন কোনো ক্ষেত্র বাকি নেই। তুমি যেটা বললে, যেমন আবাস যোজনা যদি বলো, 100 দিনের কাজ বলো, বা স্কুল নিয়োগ, পৌরসভা নিয়োগ, পাহাড়ের শিক্ষক নিয়োগ, কোন ক্ষেত্রে, এবং আরও অনেক, এগুলো হচ্ছে টিপস অফ দ্য আইসবার্গ।
আরও প্রচুর ক্ষেত্রগুলো বাকি আছে, যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে দুর্নীতি হচ্ছে সেটাও ক্রমশ ক্রমশ সামনে আসছে, এবং দুর্নীতিটা এটা কালচারে পরিণত করেছে। এবং আপনারা ফুল টাইম বিজনেস বলছেন, তৃণমূলের কালচার বলছেন, তৃণমূল তো পাল্টা আপনাদের নামগুলো উল্লেখ করছে যে হেমন্ত সোরেন, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে অজিত পাওয়ার থেকে শুরু করে তারা বিজেপিতে যাচ্ছে, পদ পাচ্ছে, ওয়াশিং মেশিন একেবারে সাদা হয়ে বেরিয়ে আসছে। মেশিন এর বিষয় নয়, বিষয় হচ্ছে যে আদালতের নির্দেশে বিচার ব্যবস্থার মধ্যে থেকে কিন্তু পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, এসপি সিনহা তারা কিন্তু জেলে আছে, ওদের একাধিক এমএলএ তারা কিন্তু এখনো জেলে আছে, আর সাম আর ওয়েটিং, তারা যাবে সে নিচু থেকে ওপর পর্যন্ত। আমরা দেখছি যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং এফআইআর রুজু হয়েছে কোর্টের নির্দেশে। এটা বিজেপির নির্দেশে নয়, কোর্টের নির্দেশে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই কথা বলছেন না পঙ্কজ দা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইডি সিবিআই আধিকারিকরা গ্রেফতার করে নিয়ে গিয়ে বলছেন বিজেপি করতে মারাত্মক অভিযোগ করেছেন। আসবো আপনার কাছে, কিন্তু তার আগে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেছেন। বিজেপিতে কারা যাচ্ছে যার অনেক টাকা, সিবিআই এর ভয়ে, ইডির ভয়ে, এনআইএ এর ভয়ে, যার পাশে অনেক আছে, পাছে সিবিআই ধরে, পাছে ইনকাম ট্যাক্স ধরে, পাছে ইডি ধরে। তাই বিজেপি সিবিআই ভাই ভাই, বিজেপি ইডি ভাই ভাই, বিজেপি ছাড়া ওদের কোনো গতি নাই চোর ডাকাতদের। পকেটমার জানেন তো, যখন পকেটমারি করে নিজে আগে চিৎকার করে পকেটমারি করে, পকেটমার পকেটমার, যাতে অন্য লোকেরা হকচকিয়ে যায় আর সেই সুযোগ এসে বেরিয়ে পালিয়ে যায়। বিজেপি হচ্ছে পকেট মারের দল, মানুষের পকেট কাটছে আর নিজেদের পকেট ভরছে, লুটেরার দল, মাফিয়ার দল। কৃষ্ণ ফুল টাইমের পাল্টা পকেটমার ঠিক আছে, কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু আজকে নয়, আজকে দুটো সভা থেকে যেমন আক্রমণ শানিয়েছেন, বলছেন যে তৃণমূলের বিজনেস, ফুল টাইম বিজনেস হচ্ছে দুর্নীতি। না, এখন প্রধানমন্ত্রীর তো এখন খতিয়ান দেওয়ার দরকার। 10 বছর উনি সরকার চালিয়েছেন, উনার এক একটা মন্ত্রকের বিরুদ্ধে শুধু আমাদের দেশেই নয়, উনার সিএজি উনার নাকের ডগায় বলছে দুর্নীতি হয়েছে, এমনকি সুদূর আমেরিকাতে বলছে ওরাকেল রেল কেলেঙ্কারির সাথে কিভাবে যুক্ত, এবং আমেরিকাতে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তদন্ত করাচ্ছেন না, যে তদন্তটার গতি প্রকৃতি যায়। আমরা শুধু আমরা আবার বলছি, পশ্চিমবাংলার ক্ষেত্রে, বিরোধী শাসিত রাজ্যের ক্ষেত্রে দুর্নীতি হলে তার তদন্ত হয়, দোষীরা জেলের পেছনে যায়। কিন্তু বিজেপির দুর্নীতিগ্রস্ত তো প্রধানমন্ত্রী বলেছিলেন অজিত পাওয়ারকে 70,000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত। না না, আমি বলছি সেটা বলেছিলেন তোমরা রাজনৈতিকভাবে আক্রমণ করতেই পারো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বলেছিলেন। প্রশ্নটা হচ্ছে তোমরা তো পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছো, তাহলে সাসপেন্ড করেছো কেন? তার মানে দুর্নীতি হয়েছে এবং তোমাদের শীর্ষ নেতৃত্ব বারবার এটা বলেছে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার কাটমানি প্রসঙ্গে নেতাজি থেকে বলেছিলেন মাপকাঠিটা তো নিরপেক্ষ হবে। এটা কি প্রধানমন্ত্রী বলবেন নাকি? উনার বাঁ দিকে দুর্নীতিগ্রস্ত, ডান দিকে দুর্নীতিগ্রস্ত, এমনকি উনার প্রশাসনের বিরুদ্ধে সিএজি বলছে দুর্নীতি হয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে দুর্নীতি হয়েছে, কোভিডের সময় একের পর এক দুর্নীতি হচ্ছে। এখন তো দেখা যাচ্ছে কোভিডের সময় যেই সব ফার্মা কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছিল WHO গাইডলাইন্সকে না মেনে, সেই সব কোম্পানি থেকে ইলেকট্রাল বন্ড নিয়েছে। তো সুতরাং প্রধানমন্ত্রীকে এখন 10 বছরের খতিয়ান দিতে হবে। উনি বন্ডের কথা বলে কালকে প্রধানমন্ত্রী এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বন্ড না এর সামনে না এলে বোঝাই যেত না কে কোথায় কাকে টাকা দিয়েছে, সেটা জানাই যেত না। আমি কলতানের কাছে আসবো। কলতান, আজকের খবর বলি, সিবিআই কোর্টে পেশ করেছে প্রাথমিক দুর্নীতি নিয়ে যে রিপোর্ট, তাতে একেবারে চাকরি চুরিতে ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি কোটি টাকা তুলেছিল কুন্তল তাপস। সেই দুর্নীতি নিয়ে তো আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী, এবং সেখানে বাম, কংগ্রেস, তৃণমূল একদম এক সারিতে ফেলেছেন। উনি এখন ভোটের আগে কাকে কোন শাড়িতে ফেলবেন সে তো আমি বলতে পারি না, কিন্তু ওনার শাড়ির মধ্যে সম্ভবত শুভেন্দু অধিকারীর নামটা বাদ চলে গেছে। যে এথিক্স কমিটি এত দৌড়ঝাঁপ করে মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিল, সেই এথিক্স কমিটি কিন্তু শুভেন্দু অধিকারী, সৌগত রায়, বাকি যারা ছিলেন আর কি, মুকুল রায়টায় সহ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। কেন নিতে পারেনি সে উনি আর ওনার লালকৃষ্ণ আডবাণী জানেন, আমাদের কাছে তো হিসেব নেই। কথাটা হচ্ছে যে মানে খুবই চমৎকার লাগছে যে কর্পোরেট ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে তৃণমূলও কথা বলছে। এই ইলেকটোরাল বন্ডে তৃণমূল বিজেপি যা টাকা নিয়েছে
সেইটা তো আসলে মোদি ধামাচাপা দিতে চেয়েছিলেন। সিপিআইএম এর মামলা, আরও দুটো এনজিও তাদের সাথে ছিল, সেই মামলার ভিত্তিতে কোর্টের রায়ে ওই চুরির নামগুলো বেরোলো। ফলে যে এখানে চুরি করেছে, ওষুধে দুর্নীতি করেছে, খারাপ মানের ওষুধ দিয়েছে, সে বিজেপিকে টাকা দিয়েছে। আর ওইদিকে কোন লটারির কোম্পানি, কোন দুধের কোম্পানি, তাদের দুধের দাম বেড়ে যাচ্ছে কারণ সে তৃণমূলকে টাকা দিয়েছে। ফলে নির্বাচনের আগে অনেকগুলো কথা হবে। আজকে সিবিআই এর যে কথাটা আপনি বললেন, এইরকম ব্রেকিং নিউজ গত 3 বছরের টিভি চ্যানেলে বসে আমি খুব খারাপ হলেও 100-150 শুনে ফেলেছি। ব্রেকিং নিউজ, এই সিবিআই আজকে এটা করলো, এই সিবিআই আজকে ওটা করলো, কিন্তু কোনো একটা তদন্ত শেষ করে আনার, কোনো একজন অভিযুক্তকে শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা ক্রমশ আমাদের থেকে আরো কয়েক আলোকবর্ষ দূরে চলে যাচ্ছে। নির্বাচন চলে গেলে ওটা আরো দূরে চলে যাবে, এইটা বাংলার মানুষ বুঝতে পারছে। একদম, তুমি যে কথা বললে, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজকেও এই তীব্র গরমের মধ্যেও আজকেও দ্রুত নিয়োগের দাবিতে পথে নেমেছিলেন। প্রশ্নটা এখানেই যে কবে তারা মেধার ভিত্তিতে, একদম যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পাবেন, প্রশ্নটা এখনো রয়ে যাচ্ছে যখন দুর্নীতি নিয়ে একে অপরকে বিধছে রাজনৈতিক দল। আমার গাড়ি দেখে বলছে চোর, এত বড় সাহস, মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন। সুযোগ থাকলে জিপটা কেটে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে দেখুন। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনদিন আমি এক কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই। লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি, আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না থাকলেও আমি জিপ টেনে নেওয়ার কথা বলবো না। এ তো মোদি বলে চুন চুনকে দেখ লেঙ্গে, চুন চুনকে সবকো জেল মে ভর দেंगे। অমিত শাহ কি বলেছে বালুরঘাটে, বেলুরঘাটে কি বলেছে? নামটাই চেঞ্জ করে দিয়েছে। বলেছে উপরে মাথা থাকবে, এই উপরে পা আর মাথায় सबको लेफ्टे देंगे। আমি বললাম লোকতন্ত্র মে জনতা तुमको झटका देंगे, तुमको झटका देंगे, তৈরি থাকো। পঙ্কজ না, বিষয়টা হচ্ছে যে কে কাকে দুর্নীতি বলছে বলার থেকেও আপনাদের কাগজ আনন্দবাজারের একটা হেডলাইন আমার মনে পড়লো হঠাৎ করেই, যে আসিফ বলল ডাকাত রানী। তো তারপরে তো আমি জানি না যে কোনো মামলা হয়েছে কিনা আসিফের বিরুদ্ধে বা আনন্দবাজারের গাড়ি দেখে চোর, এত বড় সাহস মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। সাহস তো সেটা তো সংস্কৃতি হতে পারে না। তো আজকে তো বললেন কয়েক বছর আগে এরকম একটা হেডলাইন হওয়ার পরে কোনো মামলা তো আমি শুনিনি যে ডিফর্মেশন শুট হয়েছে। তো সুতরাং বিষয়টা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কি বলছে সেটা তো মানুষের অভিব্যক্তি, এবং যা ঘটছে তাই মানুষ বলছে। মানুষ দেখছে তার কাছ থেকে চাকরিটা চুরি হয়ে গেছে, মানুষ দেখছে তার কাছ থেকে বাড়িটা চুরি হয়ে গেছে, মানুষ দেখছে তার 100 দিনের জব কার্ডটা চুরি হয়ে গেছে, বা এই আফার বা যে সমস্ত রিলিফগুলো এসছে সেগুলো চুরি হয়ে গেছে। মানুষ তো দেখছে সেগুলো। আর একটা জিনিস দেখছে বাংলার মানুষ, একই ফ্ল্যাটে বিজেপি তৃণমূল বসবাস করেন, একসাথে থাকেন, এটাও বাংলার মানুষ দেখছে কিন্তু। এবং সবথেকে বড় কথা, দুজনেই ওয়াশিং মেশিন এবং ওয়াশিং পাউডারের ব্যবসা চালান। এবং সবথেকে আপনাকে বলে রাখি, এই যে এতগুলো নরেন্দ্র মোদী কথা বললেন না, ওনাকে বিধানচন্দ্র রায়ের ওপর একটুখানি পড়াশুনো করে আসতে বলবো, কারণ আমি তো বুঝতে পারছিলাম না ওনাকে বাংলাকে শিখিয়ে পাঠিয়েছে আজকে বক্তব্য রাখার জন্যে। যিনি বেকারত্বের বাদশা নামে পরিচিত গোটা ভারতবর্ষে, আজকের দিনে দাঁড়িয়ে যুবরা সবথেকে বেকারত্বে ভুগছে, উনি দেখতে পাচ্ছেন না। উনি দেখতে পাচ্ছেন না যে সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধি, গ্যাস থেকে ওষুধ থেকে সমস্ত জিনিসের দাম বাড়িয়ে মানুষকে নিঃস্ব করা হচ্ছে। এই পশ্চিমবঙ্গে এসএসসি এসএলএসটির ভাই বোনরা, যেটা পাপিয়া তুমি বললে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, চাকরি কবে দেবেন? আজকে আমরা দেখেছি, আজকে আমরা গেছিলাম সেখানে, আজকে মিছিলের শেষে যখন দেখি তাদের অবস্থা, কেউ অসুস্থ, কেউ শুয়ে আছেন, কেউ কাঁদছেন, এই চিত্র পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। চাকরিটা কবে দেবে? আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, কর্মসংস্থানের আর প্রয়োজন আছে বাংলায়? দুর্নীতি তো ফুল টাইম বিজনেস। তুমি বলতেই পারো যে কথা তো নরেন্দ্র মোদী বলছেন, আপনি কেন বলছেন? আমি বলছি এই কারণে, আদালত না থাকলে তো জানতেই পারতাম না কোথায় না দুর্নীতি হয়েছে। কয়লা, গরু থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, পুরনিয়োগ থেকে শুরু করে, আবাস, রেশন, সম্প্রতি আবাস 100 দিনের টাকার কাজ নিয়ে আপনারা জানেন কুলপি এবং শুটিয়াতেও পর্যন্ত অভিযোগ সামনে এসছে। এখন এইগুলো তো মিডিয়া কন্টেন্ট, এগুলো একটাও কেউ দোষী সাব্যস্ত হয়নি। এক মিনিট, একটাও তদন্ত পুরো হয়নি, একটা কেউ চার্জ ফাইল হয়নি, একটাও কেউ দোষী এমনি জেলে রয়েছেন বলছে। সে তো থাকতেই পারে, এমনগুলো আইনগুলো করেছে 2019-এর পর, থাকতেই পারে। কিন্তু যেও এইগুলো কন্টেন্টগুলো দিয়েছিলেন, তিনি এখন স্বীকার করছেন আই ওয়াজ ইন টাচ উইথ বিজেপি অ্যান্ড বিজেপি ওয়াজ ইন টাচ উইথ মি। তো
তো তিনি তো স্বীকার করে নিয়েছেন। তো কার অঙ্গুলি হেলনে এইগুলো হচ্ছিল এবং এই কন্টেন্ট, এই একটা যে মিডিয়া কন্টেন্ট দেওয়ার প্রবণতা যে ছিল সূত্রের মাধ্যমে, কখনো ইডি যার মাথা নেই পা নেই, কখনো সিবিআই যার মাথা নেই পা নেই, এই সূত্রের মাধ্যম ধরে 2 বছর ধরে তৃণমূলকে টার্গেট করে যারা করছিল তারা তো এখন স্বীকার করে নিয়েছে যে আমরা বিজেপির সংস্পর্শে ছিলাম এবং বিজেপি আমাদের সংস্পর্শে ছিল। কোন প্রধানমন্ত্রী বলছেন যেই প্রধানমন্ত্রী তোমরা কোন সূত্রের মাধ্যমে এনআইএ বিজেপি আতাতের অভিযোগটা সামনে আনো? সেখানে নিশ্চয়ই তোমাদের কোনো সূত্র খবর নিয়েছে। সামনে আসুক প্রকৃত ঘটনা, অবশ্যই আমরা চাই। বলছে বিজেপির নেতারা বলছে আমাদের যেই প্রধানমন্ত্রীর আমলে বেকারত্ব 40 বছরের সর্বোচ্চ সীমা ছুঁয়েছে, যেই প্রধানমন্ত্রীর আমলে 17 কোটি মানুষ নতুন করে বিপিএল তালিকার অন্তর্ভুক্ত হয়েছে, যেই প্রধানমন্ত্রীর আমলে 16 লক্ষ কোটি টাকা শিল্পপতিদের ক্ষমা হয়েছে, বলছো রাজ্যে বেকারত্ব কমে গেছে, ফুল টাইম বিজনেস বলে কোথায় হয়েছে নাকি? 68,000 কোটি টাকা লোন মেরে শিল্পপতিরা বিদেশে চাইছে। এই যে হেলিকপ্টার সার্চ করছে না, বিজয় মালিয়ার কিন্তু বিমান সার্চ করা হয়নি। এই যে মেহুল চোকসি, আজকে ললিত মোদি, এদের কারুর হেলিকপ্টার সার্চ করা হয়নি। এই যে কেন্দ্রীয় সরকারের যারা এজেন্সি যারা লেকচার দিচ্ছে তারা কোথায়? মহাসচিব যে দলের রাজ্যে যারা গরু পাচার করছে মহাসচিব গেলে যার বাড়ি থেকে দেখতে পাইনি টাকা পাওয়া যাচ্ছে, তাদের এত বড় কথা বলা, যারা পালিয়ে যাচ্ছে সারদা নারদা ইডি, সিবিআই, আইটি, এনআইএ, এই সংস্থাগুলো বিজেপি তৈরি করেনি। এই সংস্থাগুলো ভারতবর্ষের আবহমান কাল ধরে চলছে। তারা কি তাদেরকে বিজেপি নরেন্দ্র মোদী আজকে বলছেন যে আবাসের টাকা দিচ্ছি, তৃণমূল খেয়ে নিচ্ছে, আর কেন্দ্রীয় প্রকল্পের স্টিকার বদলে দিচ্ছে, নিজেদের নামে চালাচ্ছে তৃণমূল। পরপর 2টি সভা থেকে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আক্রমণ শানান নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় প্রকল্পের স্টিকার বদলে নিজেদের নামে চালানোর চেষ্টা তৃণমূল সরকারের। বাংলার মানুষ যাতে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে না পান সেই চেষ্টা করে তৃণমূল। রায়গঞ্জের সভা থেকে এভাবেই তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী। আবাস থেকে 100 দিনের কাজ, সবেতেই দুর্নীতি। তৃণমূলের আক্রমণে মোদী। আইন নয়, তৃণমূলের তোলাবাজদের শাসন চলছে বাংলায়। কি বলেছেন নরেন্দ্র মোদী, দেখুন। मैं केंद्र से हर राज्य, हर जिले के विकास के लिए योजनाएं भेजता हूं, लेकिन बंगाल की टीएमसी सरकार ये कोशिश करती है कि मोदी की योजनाएं यहां के लोगों तक पहुंच न पाए, आपको इसका लाभ न मिले। टीएमसी सरकार या तो केंद्र की गरीब कल्याण की योजनाओं को ठप कर देती है या उस पर अपना स्टिकर लगा देती है। पीएम आवास के घर गरीबों की जगह गलत लोगों को बांटे जा रहे हैं। केंद्र सरकार ने मनरेगा के लिए पैसे दिए, उसे भी टीएमसी के लोग खा गए। क्या ऐसी टीएमसी को माफ करना चाहिए? टीएमसी बंगाल को गरीब बनाए रखना चाहती है ताकि उसका कारोबार फलता फूलता रहे। साथियों, टीएमसी के बंगाल में किस चीज की परमिशन मिलेगी, किसकी परमिशन नहीं मिलेगी, ये कानून तय नहीं करता। ये टीएमसी के तोलाबाज और गुंडे तय करते हैं। তৃণমূলের তোলাবাজরা রাজ্যে আইন ঠিক করে, কৃষ্ণ মোদী বলছেন। না, এখন ব্যাপারটা হচ্ছে যে মোদিজির আক্ষেপ যে উনি মানে দল ভাঙিয়ে নিয়ে যাচ্ছিলেন, তো দল ভাঙাবার জন্য তো দুর্নীতির একটা ব্যাকস্ট্যাক থাকতে হবে, না তো উনি ভাঙাতে পারবেন না। আজকে অজিত পাওয়ার থেকে শুরু করে আজকে শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, তালিকাটা তো ভীষণ লম্বা। ওনারাই অভিযোগ করেছিলেন দুর্নীতি নিয়ে, ওনাদের জলে গেলে সর্বশেষ তাপস রায়। তো কে অভিযোগ করলো? শুভেন্দু অধিকারী গেল। আমি তো আবার বলছি, আক্রমণ করার সুযোগ পেত না বিজেপি। প্রধানমন্ত্রী তো সরাসরি মিথ্যে
কথাতে রপ্ত করেছেন। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, মানরেগার টাকা উনি আটকেছেন, শ্বেতপত্র দাবি করা হয়েছিল, উনি জবাব দিতে পারেননি। মানে আমাদের রাজ্য সরকার টাকা দিয়েছে, 50 কোটি উদ্ধার হলো পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, রাশি রাশি গয়না উদ্ধার হলো, সেটা সবটা বলছো মিথ্যে। অভিষেক ব্যানার্জি আবাসের শ্বেতপত্র দাবি করেছিল যে 2018 পর থেকে আবাস প্লাস যোজনাতে কত বরাদ্দ করেছে বা অ্যালোকেশন কত করেছে তার শ্বেতপত্র দিতে পারেননি। এখানে এসে মিথ্যাচারে বসছেন। আমি প্রথমে এই নরেন্দ্র মোদীকে তো আর ওনার হাতের কাছে পাবো না, কিন্তু টিভির মাধ্যমে বলতে চাই যে কোনো প্রকল্প আসলে মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় না। উনি বললেন না মোদীর প্রকল্প, এইখানে একটা বিরাট গন্ডগোল হয়ে যাচ্ছে। প্রকল্পটা কিন্তু সরকারের, ওইটা নিজের নামে চালিয়ে দেওয়াটা খুবই ভুল কাজ। আবাস যোজনায় 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, পাড়ার বাচ্চারা জানে কোন নেতা চুরি করেছে, কোন নেতা সেই চুরি করার পর এই ঝান্ডা ছেড়ে দিয়ে ওই ঝান্ডা দলে আছে, সবাই জানে। কিন্তু ওই যে কেন্দ্রীয় তদন্তকারী টিম যে এলো, বিজেপির নেতাদের কথা মতো কেন্দ্রীয় তদন্তকারী টিম এলো এখানে তদন্ত করতে, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একটা থানাতেও এই চুরির বিরুদ্ধে একটা এফআইআর কেন হলো না? তাহলে এই সেটিংটা আছে বলেই তো তৃণমূল বিজেপিকে অন্য আর 5টা কথা, রুটি রুজির সমস্যা বাদ দিয়ে অন্য আর 5টা কথায় কথা বলতে হয়। কেন্দ্রীয় তদন্তকারী টিম এখানে আসার পর যা তথ্য ওনারা পেলেন, কি করলেন, এই প্রশ্নের উত্তর আমরা আজ অবধি কোনো নেতার কাছ থেকে পাইনি। ফলে এটা ধরে নিতে হবে যে মিলবাটকে খাওয়ার রাজনীতি এখানে চলবে। পঙ্কজদা, পুরোটাই সেটিং, মানে রুটি রুজি গরিবি এই নিয়ে কোনো কথা সত্যিই তো শোনা গেল না ইস্তেহারে। আমার প্রশ্নটা এই জায়গায়, মানে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় যেটা কলতান বলছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। না, বিষয়টা হচ্ছে যে তদন্ত যেগুলো হয়েছে, আমি প্রথমে একটা কথা বলি, মাত্র 3%, সেটা হচ্ছে মোট যা তার 3% হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে, ফলে 97% অন্য ক্ষেত্রে, ফলে রাজনৈতিক ভেন্ডেটার যে তত্ত্ব সেটা দাঁড়ায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 2021-এর নির্বাচনের পরেও 2022 পর্যন্ত ম্যানরেগার টাকা দেওয়া হয়েছে, তারপর যে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে তার ধারা অনুসারে সেটা দিতে পারেনি। বারবার বলা সত্ত্বেও সিএজির কাছে যে কোশ্চেনগুলো রেজ করা হয়েছিল তার কোনো রিড্রেসাল হয়নি। এখন আপনারা বলছেন, তাহলে আগে কেন বলেন? এটা প্রথম থেকেই বলা হচ্ছে। আমি আপনাকে অবগতির জন্য জানাই যে 21-এর নির্বাচন 22 মার্চ পর্যন্ত টাকা দেওয়া হয়েছে, সুতরাং নির্বাচনের পরে টাকা বন্ধ করা হয়েছে, এই তত্ত্বটাই আলোচনা হয়। তার পরবর্তী সময় দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে, তার আগে টাকা দেওয়া হয়েছে। এবং গল্প দিচ্ছে বিজেপি আর তৃণমূল, আমি একটা কথা বলি, নরেন্দ্র মোদী একথাও বলেছেন যে কংগ্রেসের শাসনকালে শুধু কংগ্রেস শাসিত রাজ্যগুলোই উন্নয়নের সুবিধা পেত, বিরোধীরা নয়, বিরোধীদেরকে দেয়নি কংগ্রেস শাসিত সরকার। আগের 10 বছরে 2 লক্ষ কোটি টাকা, সেটা বেড়ে 8 লক্ষ কোটি টাকা হয়েছে এই 10 বছরে। খাদ্য সুরক্ষাকে আইন আকারে আনা, ভারতবর্ষে আনা, এটা কংগ্রেসের তৈরি করা। নরেন্দ্র মোদী একটা নতুন প্রকল্পের কথা বলেছেন আজকে, এগুলো কংগ্রেসের করা প্রকল্পের কথা বলছেন। উনি একটা নতুন প্রকল্পের নাম বলুক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই গল্প দাদুর আসরে কাদের শোনাচ্ছেন, তার কারণ হচ্ছে আজকে যেখানে যেখানে আপনি মিটিং করছেন, সভা করছেন, বিভিন্ন রকমের কথা বলছেন। কই এটা তো আপনাদের মনে পড়ছে না একবারও যে 2000 যে যখন কথাগুলো বলছিল, আমার তখন ওই 2003 সালের পাপিয়া পোস্টারটা মনে পড়ছিল, এখনো বালিগঞ্জে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাবে। তৃণমূল আর বিজেপি একসাথে মিলে পঞ্চায়েত নির্বাচন লড়ছে। আসলে তখন থেকে স্টিকার মারার অভ্যেসটা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে লড়াই হচ্ছে আলাদা, কিন্তু অন্যান্য জায়গায় ইন্ডিয়া জোট, দিল্লিতে ইন্ডিয়া জোট যেভাবে উনি করছেন সমস্ত সবাই গিয়ে, আরে কাল সাপ তো এখন পাওয়া যাচ্ছে ট্রেনে, যেটাকে বেচে দিয়েছেন, ট্রেনটাকে তো বেচে দিয়েছেন, খবরটা একটু পরে আসবেন, ওখানে কাল সাপ পাওয়া যাচ্ছে, সাপ পাওয়া যাচ্ছে। তাহলে আপনারা যে উন্নয়নের কথা বলছেন, এখন এখানে যেটা বলা হলো 100 দিনের কাজের বরাদ্দ, বাজেটারি অ্যালোকেশন 2020-21, 2021-22, 2022-23, 2023-24 আজ অব্দি অ্যালোকেশনই নেই। দেওয়া তো অনেক দূরের কথা, বাজেটারি অ্যালোকেশনটাই তো না। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার টাকা আটকে রেখে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা 20,000 কোটি টাকা খরচ করে বিজেপি করছে। আমি বলছি ভোটের মুখে বারবার এই আবাস কেন্দ্রের টাকা আটকে রাখা, এটা কেন? তোমরা আগে থেকে কেন আদালতে যাওনি? তোমরা কেন বলনি দিয়ে যে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে? আমরা তো বলি রাজ্য সরকার টাকা
নিচ্ছে কেন? সেই টাকাতেও তো দুর্নীতি হচ্ছে, সেই টাকা মানুষের অ্যাকাউন্টে গিয়ে সেখানেও তো দুর্নীতি হচ্ছে। মানুষ তো বুঝছে যে টাকা তারা পেয়ে গেছে, রাজ্য সরকার তাদেরকে দিয়েছে, মানুষকে রাজ্য সরকার বঞ্চিত করেনি, যারা বঞ্চিত করেছে তারা এখন সাফাই গাওয়ার চেষ্টা করছে, তারা ধরা পড়ে গেছে। আচ্ছা কৃষ্ণ, একটা কথা বলো, এই দুর্নীতি যদি না হতো তাহলে তো টাকা আটকে রাখার প্রসঙ্গ উঠতো না। তোমরা যে অভিযোগটা বারবার করো কেন্দ্র টাকা আটকে রাখে, আরে কেন্দ্রের প্রতিনিধি বলাগড়ে এসে বলে গেছে যে হ্যাঁ তালিকা আমরা তদন্ত করে দেখেছি, সব ঠিক, কারোর অভিযোগ নেই, কিন্তু কেন্দ্রের কাছে টাকা নেই তো দেবোটা কোথা থেকে? আসল কথাটা বলুন। আজকে ইনকাম ট্যাক্সকে আপনাকে পুরো একটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে মিনিমাম এত তুলে দিতে হবে। তো সুতরাং কেন্দ্রের ভাড়ে মা ভবানী হয়ে বসে আছে। মানে এখানে বুঝলাম না কৃষ্ণ, তোমরা জানো তা সত্ত্বেও তোমরা আক্রমণ করছো, কেন্দ্র সরকারের টাকা নেই তা সত্ত্বেও তোমরা আক্রমণ করছো, সেটা শুধু ভোটকে সামনে রেখে গিমিক তৈরি করা। ভোটকে সামনে রেখে করছি, আমরা তো দীর্ঘদিন ধরে আমরা তো 2021 সবাই মিলে কথা বলে শোনা যাচ্ছে না, নিরন্তর করে যাচ্ছি যে এই যে বিজেপির দুর্নীতি, এই যে বিজেপির মিথ্যাচার, এই নরেন্দ্র মোদীর এই যে বাহিনীকে দিয়ে মানুষকে ভয় দেখানো, এই যে দুর্নীতিগ্রস্তদের নিজের দলে নিয়ে নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে। আমি শুধু একটা কথা উল্লেখ করবো, আমি পঙ্কজদার কাছে যাবো। পঙ্কজদা, 24শে মার্চ প্রিয়াঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন যে দেশের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি যে কোনো সরকার দুর্নীতিকে আইনি বৈধতা দিয়ে দেশের সমস্ত সংস্থা এবং পুরো ব্যবস্থাকে চাঁদাবাজিতে পরিণত করেছে। প্রধানমন্ত্রীকে এর উত্তর দেবেন? গতকাল কিন্তু সেই উত্তরটা পাওয়া গেল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে বন্ড না থাকলে সামনেই আসতো না যে কে কারা কাকে কত টাকা দিয়েছে, কোন দলকে কত টাকা দিয়েছে। না, বন্ডের আমি একটা কথা বলি, হ্যাঁ ঠিক আছে, বন্ড, ইলেকট্রাল বন্ড নিয়ে তো সবাই সহমত করেছিল, তারপরেই তো বন্ডটা চালু হয়েছে। এবং তারপর ডিয়ার লটারিটা ঠিক আছে, ডিয়ার লটারি থেকে 400 কোটি টাকা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দারুণ ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে। একটা রাজ্যের দল সে নিজেকে সর্বভারতীয় দাবি করে, আর তারা কংগ্রেসের থেকে তাদের কালেকশনটা বেশি হয়ে গেছে। আরে বাবা, তোমার থেকে কালেকশন বেশি হয়ে গেছে, কালেকশন বেশি, ওটা কালেকশন কিং আপনারা শুনে রাখুন। এক সেকেন্ড বলবেন পঙ্কজদা, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকা আটকে রাখা নিয়ে কি বলেছেন আজকে? যে 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা বিজেপি দেয়নি, বাংলা যাতে কেন্দ্রের টাকা না পায় সেই চেষ্টা করেন বিজেপি নেতারা। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনারা বারবার বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছেন। উত্তরবঙ্গের মানুষরা, জঙ্গলমহলের মানুষরা, পরে আমাদের ফলে বিজেপি টাকাগুলো বন্ধ করে দিচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় নাই, 3 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি। আর বিজেপি নেতাদের কেন ভোট দেবে? দিল্লি থেকে বলে না, এতগুলো এমপি গেছে 18 জন বাংলা থেকে, যে বাংলায় টাকা দাও, বলছে বাংলাকে দেবেন না, 100 দিনের কাজে বন্ধ করে দাও, বাংলার ঘর দেবেন না, রাস্তা দেবেন না, সব বন্ধ করে দিন। আমি ওদের বলি, ভোটের বাক্সে আপনার অধিকার আছে, বিজেপিকে বন্ধ করে দিন, যাতে আগামী দিন ক্ষমতায় না আসতে পারে, আপনার অধিকার কাটতে না পারে। কেন বাংলার টাকা আটকে রেখেছেন কেন? সুকান্ত মজুমদারের কথাটা মনে পড়ে যাচ্ছে যে ফোন করলেই কেন্দ্র টাকা দিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন, আমি একটা কথা বলি প্রথম, সেটা হচ্ছে বাম আমলে তো উনি বারবার বলতেন পশ্চিমবঙ্গকে টাকা দেবেন না। দেবেন না যে শব্দ বন্ধ, এটা ওনার তৈরি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হিসাব দিলে টাকা পাবে। রাজ্যে সেন্ট্রাল এড এবং ট্যাক্স শেয়ার 55% অফ দ্য বাজেট, 45% ওন কালেকশন। 2004 থেকে 2014 তৎকালীন যে সময়ে পশ্চিমবঙ্গ 2 লক্ষ কোটি টাকা পেত, 2014 থেকে 2024 সেই অর্থ বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 8 লক্ষ কোটি টাকা, 4 গুণ বেশি। আর উনি যেটা বলেছেন 1,86,000 কোটি টাকা সেটা এখন দাঁড়িয়েছে 6,43,000 কোটি টাকা। আর ওনার দিয়ে বাম আমলে 22%, ওনার এখনো 14 টাচ করছে। এত যে দুর্নীতি করেছে তৃণমূল, তাহলে বিজেপি কি ব্যবস্থাটা নিয়েছে তৃণমূল
তৃণমূলের কোনো বিরুদ্ধে। ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় তদন্তকারী টিম, তৃণমূলের একটা কেন্দ্রীয় তদন্তকারী টিম এসে এই তো একই শব্দ শুনে তো জানি তৃণমূল চোর। বিজেপির নেতা আর কত চেঁচিয়ে বলবো, আমরা তো জানি তৃণমূল চোর, তাহলে বিজেপি তৃণমূলের চুরি আটকাতে কি ব্যবস্থা নিল? অর্থাৎ সচরাচি মাছরাঙা বলতে চাইছো কলতান, কিন্তু প্রশ্নটা হচ্ছে দুর্নীতি নিয়ে এত আক্রমণ চলছে, এত টাকার অঙ্কের হিসেব হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ সেই মাথার ওপর ছাদ থেকে বঞ্চিত। জানেন, সেই সাধারণ মানুষের গরিবি যেটা জিডিপির অঙ্কে মাপতে চায় রাজনৈতিক নেতারা, আসলে কিন্তু সেই হিসেবটা হয় না। আগামীকাল রামনবমী, তাই নিয়ে সংঘাত তুঙ্গে। রামনবমী পালনের জন্য অনুমতি দেওয়া হয় না বলছেন নরেন্দ্র মোদী, আদালতে যেতে হয়। রামনবমীর মিছিলে যারা পাথর ফেলে তাদের অনুমতি দিয়ে রাখে তৃণমূল কংগ্রেস, মারাত্মক অভিযোগ। দেখুন কি বলেছেন নরেন্দ্র মোদী। बंगाल में रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। কৃষ্ণ শুনলে ভয়ঙ্কর অভিযোগ তো। রামনবমীর মিছিলে যারা পাথর ফেলে তাদের অনুমতি দিয়ে রাখে তৃণমূল কংগ্রেস। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় রিপিট করেছেন যে যারা উস্কানি দেবে, যারা প্ররোচনা দেবে, কেউ তাদের উস্কানি প্ররোচনায় পা দেবেন না, কড়া ব্যবস্থা নিক প্রশাসন। যদি আজ থেকে 10-12 বছর আগেকার ভারতবর্ষ হতো, এরকম স্পিচ টেলিভিশনে হয়তো সম্প্রচারই হতো না, যে সরাসরি উস্কানি এবং মিথ্যাচার ভিত্তিক উস্কানি। এ তো অমিত মালব্যর মিথ্যাচারের টুইট মনে হচ্ছে। না কৃষ্ণ, তুমি শোনো, নরেন্দ্র মোদী বলছেন রামনবমীর মিছিলে যারা পাথর ফেলে তাদের উনি তো বলেছিলেন পশ্চিম বাংলায় দুর্গাপুজো হয় না। তারপরে যখন দুর্গাপুজো বিশ্ববরেণ্য হলো, মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন যে কিভাবে ইউনেস্কো প্রাইজ দিতে বাধ্য হলো, তো তখন উনি বলছেন ক্রেডিটটা আমাকেও দাও, আমাকে দাও। এইদিকে সারা দেশ জুড়ে প্রচার করেছিলেন বাংলাতে নাকি টিএমসি দুর্গাপুজো করতে দেয় না, এবং আমরা যখন দুর্গাপুজো করা ক্লাবগুলোকে অনুদান দিই তখন বলছে যে এইগুলো দেওয়া অন্যায়। কোর্টে গেছিলেন এই বিজেপি নেতারা সেই অনুদান বন্ধ করার জন্য। এখন আরেকবার পুনরায় রামনবমী তো আমাদের ছোটবেলা থেকে মিছিল হয়েছে, কোনো গন্ডগোল হয়েছে? গন্ডগোল কারা করছে? গন্ডগোল গতবার হাওড়াতে একদম কৃষ্ণ, একদম ঠিক বলেছো যে ছোটবেলা থেকে তুমি মিছিল দেখছো, শোভাযাত্রা দেখছো, ছোটবেলা থেকে নানান অনুষ্ঠান হয়, শুধু রামনবমী কেন, শিবরাত্রি থেকে নীলের উপোস থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান, একদম এইগুলোকে রাজনৈতিক পণ্য কে করেছে? বিজেপি এটাই করেছে। তো বাংলার সংস্কৃতি। তো সেখানে সেই শোভাযাত্রায় কেন অশান্তি হবে? বাংলায় কেন বারবার পারমিশনের জন্য আদালতে যেতে হবে? অশান্তি তো ভারত জুড়ে হচ্ছে। কেন হবে? গত বছর রামনবমী ঘিরে কিভাবে উত্তপ্ত হয়েছিল শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ডালখোলা, আমরা প্রত্যেকে দেখেছি কলতান, এবং বিজেপির নেতারা ধরা পড়েছিল। গত 10-12 বছর আগে এই ধরনের চর্চা পশ্চিমবাংলায় হতো না, কারণ নেতা মন্ত্রী যারা ছিলেন তখন তারা এই ধরনের আলোচনাটাকে এন্ডোর্স করতেন না। গত দুদিনে আপনি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর ভাষণটা শুনুন। একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রীর কখনো কোনো ধর্মীয় উৎসব নিয়ে কথা বলা, ওই রকম ভোট প্রচারের মঞ্চ থেকে, এগুলো তো আসলে মানুষকে ভাগাভাগি করতে শেখায়। এইটার মানে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই ধরনের কথা এই ধরনের মঞ্চে দাঁড়িয়ে বলা। একজন যে মুখ্যমন্ত্রী যে ভাষাটা ব্যবহার করেছেন, আমি করছি না কারণ আমার মুখ দিয়ে আরও বহু লোকের কাছে চলে যাবে, ওই ভাষাটা বলা অপ্রয়োজনীয় ছিল। এবং তার একই সাথে পাল্টা হিসেবে প্রধানমন্ত্রী আজকে যে কথা বললেন, প্রধানমন্ত্রীর কাজ তো কলকারখানা তৈরি করা, বেকারদের কাজ দেওয়া। এই ধরনের কোথাও কোনো গন্ডগোল হলে সেটা পুলিশ প্রশাসন দেখবে, এটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখার কাজ নয়। কিন্তু গন্ডগোলটা হচ্ছে যে এদের মধ্যে যোগাযোগ এত ভালো, ওই বাগনানের এমএলএ সাহেব উনি প্রতি বছর এই ধরনের মিছিলে অস্ত্রফস্ত্র নিয়ে নিজেই হেঁটে চলে যান, তখন উনি আরএসএস না উনি তৃণমূল এটা বোঝা যায় না। ফলে এই ধরনের চর্চা যত পশ্চিমবাংলায় হবে, তত পশ্চিমবাংলায় রুটি রুজির চর্চাকে পিছনে ফেলে দিয়ে আমরা সারাক্ষণ এই ধরনের চর্চা করতে থাকবো। এবং অনভিপ্রেত ঘটনা হওয়া উচিত নয় পশ্চিমবাংলায়। বলতে চাইছেন আসবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? হিংসা ছড়িয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে বিজেপি। সবার কাছে আমার আবেদন, কোনো হিংসাকে প্রশ্রয় দেবেন না। দেখুন, আমি বলে যাই বিজেপি প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়, কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না।
পঙ্কজদা, আমি একটা জিনিস বুঝলাম না, ইউনেস্কো যে তকমা পশ্চিমবঙ্গ পেয়েছে সেটা মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের জন্য তার বিষয়টা পেপার তৈরি হয়েছে এবং তার ভিত্তিতে পেয়েছে, কারণ বাংলায় দীর্ঘ বছর ধরে দুর্গাপূজা হয়। এবং কিন্তু আমরা দেখেছি এই সরকার আসার পরে বিভিন্ন সেগমেন্ট বা পকেটগুলোতে সেটাকে যাতে জিওপডাইজ করা যায় সেই চেষ্টাও আমরা পশ্চিমবাংলায় দেখেছি। এবং আমি বুঝলাম না যে ঈদের দিন যে ভাষণটা রেড রোডে মুখ্যমন্ত্রী রাখলেন সেটা সাংবিধানিক পদে থেকে রাখা যায় কিনা আমার জানা নেই যেটা সুমোটো কেন এই বিষয়টাকে কোর্ট তার অবজারভেশনে নেবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে না প্রশ্নটা তো এখানেই যে আদালত অবধি যেতে হচ্ছে কেন? রামনবমী এবং দুর্গাপূজার বালুরঘাটের সভা থেকে আজকে নরেন্দ্র মোদী এই রামনবমী নিয়ে অনুমতি নিয়ে আরো কি বলেছেন রাখবো আপনাদের সামনে। मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन जीत सत्य की ही होती है। इसलिए कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। मैं आपको और बंगाल के मेरे सभी भाइयों बहनों को इस अवसर पर बधाई देता हूं। অর্থাৎ বিষয় রামনবমী, ইস্যু রামনবমী, আর তাই নিয়ে সংঘাত একেবারে তুঙ্গে ভোটের মুখে। আক্রমণ পাল্টা আক্রমণে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমী উদযাপন ভেস্তে দিতে অনেক ষড়যন্ত্র হয়েছিল, ষড়যন্ত্র সত্ত্বেও সত্যেরই জয় হয়েছে। আদালত অনুমতি দিয়েছে। আজকে নরেন্দ্র মোদী বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে যে সভা হয়েছে সেখান থেকে রীতিমতো হুঙ্কার দিলেন যে অনেকে ষড়যন্ত্র করেছিল, তৃণমূল ষড়যন্ত্র করেছিল, কিন্তু আদালত অনুমতি দিয়েছে তাই সভা হয়েছে, সত্যেরই জয় হয়েছে। বিজেপির বিরুদ্ধে পাল্টা হিংসা ছড়ানোর চক্রান্ত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা ছড়িয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ করে মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি। ময়নাগুড়ির সভা থেকে এভাবেই পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে। আর নরেন্দ্র মোদী বলছেন যে ষড়যন্ত্র করেছে তৃণমূল রামনবমী উদযাপন ভেস্তে দিতে। ষড়যন্ত্র পরাজিত হয়েছে, সত্যেরই জয় হয়েছে। আদালত অনুমতি দিয়েছে বলে রামনবমীর শোভাযাত্রা হয়েছে। বালুরঘাটে আজকে সুকান্ত মজুমদারের সমর্থনে একদম এভাবেই হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বিজেপির বিরুদ্ধে পাল্টা হিংসা ছড়ানোর চক্রান্তের অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী, যে হিংসা ছড়িয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে বিজেপি। মোদী বলছেন যে কাল শ্রদ্ধা ভক্তির সঙ্গে রামনবমী পালন হবে। যে ষড়যন্ত্র তৃণমূল করেছিল সেটা ভেস্তে গেছে, সেটা ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে, সত্যেরই জয় হয়েছে। আর রামনবমী ঘিরে আজকে খড়গপুরে কি পরিস্থিতি তৈরি হলো রাখবো আপনাদের সামনে। রামনবমীর মিছিলে পুলিশের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের অভিযোগ ওঠে। বিজেপি অবরোধ করে। মেদিনীপুরের বিজেপি প্রার্থীর নেতৃত্বে খড়গপুর টাউন থানার সামনে অবরোধ হয়। পুলিশের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয় অগ্নিমিত্রা পালে। শুধু শোনো, আপনি আমাকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলছেন? না, আপনি টিএমসি বিধায়ককে আপনার সাহস হবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বললেন? আপনি বলেন কি করে? How dare you say? How dare you talk to me like that? পজিশন আছে কিন্তু আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম আপনি বলতে চাইবেন কমফর্টেবল। আপনি আমাকে কি বললেন? বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন? রাজীব পাল রাজীব পাল আপনি মমতার পুলিশ বলে আপনি যা খুশি তাই করবেন? হ্যাঁ, চাকা বদলাচ্ছে রাজীব পাল মহাশয়, সতর্ক হয়ে যান। বললাম তো চাকা বদলাচ্ছে, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনার নামে বহু কমপ্লেন আমার কাছে এসেছে।
সতর্ক হয়ে যান। আর আপনার নামে আমি চিফ ইলেকশন কমিশনকে কমপ্লেন জানাবো। আপনাকে আমি শুধু শুনুন, আপনি আমাকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলছেন, হ্যাঁ? না, আপনি টিএমসি বিধায়ককে আপনার সাহস হবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বললেন? আপনি বলেন কি করে? How dare you say? How dare you talk to me like that? আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গে কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম, আপনি বলতে চাইবেন কমফোর্টেবল। আপনি আমাকে কি বললেন? বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন? রাজীব পাল আপনি মমতার পুলিশ বলে আপনি যা খুশি তাই করবেন, হ্যাঁ? চাকা বদলাচ্ছে রাজীব পাল মহাশয়, সতর্ক হয়ে যান। বললাম তো চাকা বদলাচ্ছে, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনার নামে বহু কমপ্লেন আমার কাছে এসেছে, সতর্ক হয়ে যান। আর আপনার নামে আমি চিফ ইলেকশন কমিশনকে কমপ্লেন জানাবো। আপনাকে আমি শুধু শুনুন, আপনি আমাকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলছেন, হ্যাঁ? না, আপনি টিএমসি বিধায়ককে আপনার সাহস হবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? কিন্তু পুলিশ বলছে যে আদালতের নির্দেশ মেনে রামনবমীর মিছিল করতে বলা হয়েছে। আমি পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজ এভাবে হুঁশিয়ারি দিচ্ছেন অগ্নিমিত্র পাল। বারবার করে তো বাধা দেওয়া হচ্ছে, তার জন্য সেটা বলেছে। আমার খুব ভালো লাগলো কৃষাণু একটা বিষয় কনফেস করলো। 10-15 বছর আগে সম্ভবত ও সেই রামনবমীর মিছিলে হাঁটতো, তখন শান্তিপূর্ণ ছিল। যখন ও নেই তখন অশান্তি হচ্ছে, এরকম একটা কিছু প্রতিপন্ন করার চেষ্টা। না, আমি কোনোদিন হাঁটিনি। আমি রামনবমী মিছিলকে ভক্তি বলে প্রণাম করি। হাঁটেনি, আপনিও হাঁটেননি, কেউ হাঁটেননি। ঠিক, সবার ঈশ্বর আল্লাহ সবাইকে ভালো রাখবে, এটা জানি। তারপরে বিষয়টা হচ্ছে যে বারবার করে একটা শোভাযাত্রাকে কেন্দ্র করে অনুমতি দেওয়া হচ্ছে না, এবং যখন অনুমতি দেওয়া হচ্ছে না তখন আদালতে শরণাপন্ন হচ্ছে এবং আদালত তার শর্ত সাপেক্ষে তার অনুমতি দিচ্ছে। এটাই প্রধানমন্ত্রী বারবার বলছেন যে এই যেটা স্বাভাবিক আবেদন, সেই আবেদনটাকে অগ্রাহ্য করা হচ্ছে। একটা রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় সংগঠন যদি সেটা করতে চায় তাকে তার বাধা দেওয়া হচ্ছে, এই কথাটাই বারবার বলা। কৃষাণু, গতকাল একদম বিচারপতি জয় সেনগুপ্ত বলেছিলেন নির্দেশ দিয়ে যে শোভাযাত্রায় কোনো অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না, রাখা যাবে না কোনো প্ররোচনামূলক বক্তব্য। 200 জনের জমায়েতের জন্য উদ্যোক্তারা প্রচার চালাবেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ সেখানে মানে আলাদা অতিরিক্ত বিধিনিষেধ কেন আরোপ করতে যাবেন, যেটা অভিযোগ করেনি? গতবারও তো এইভাবে বলা হয়েছিল যে এই করা হবে ওই করা হবে, তারপরে আমরা দেখলাম অস্ত্র নিয়ে মিছিল হলো এবং যে সেই বন্দুক নিয়ে মিছিল করলো তাকে সেই বিজেপি কর্মী বিহার থেকে পশ্চিমবাংলা পুলিশ ধরে আনতে হলো। আজকে যে ভারতীয় ঝগড়া পার্টি সব জায়গায় ঝগড়া করে যাচ্ছে, আজকে দেখুন ওনাদের ক্যান্ডিডেটরা ঝগড়া করছে, ইনাদের যত কর্মীরা আছে তারা ঝগড়া করছে, ইনাদের প্রতিনিধিরা টেলিভিশনে এসে পঙ্কজদা ব্যতিক্রমী কিন্তু সবাই এসে ঝগড়া করছে। অসুবিধে কোথায়? আমরা তো আহ্বান করছি শোভাযাত্রার, আমরা আবহাওয়া বাংলাতে যে শোভাযাত্রা রামনবমী একদম আমরা যেই রামনবমীকে রাজনৈতিক পণ্য করা হচ্ছে, রাজনীতি করতে হবে না। তৃণমূল বিজেপি এটা বন্ধ করুক দোকান। তার কারণ হচ্ছে দেখো, এই গোটা ফটোশুট তো তোমরা দেখালে, তারপরে তো ফিশ ফ্রাই চাটা খেয়ে তারপরে কোলাকুলি করে সব বেরিয়েছে। এবার ব্যাপার হচ্ছে আমার একটা বক্তব্য আছে তৃণমূল বিজেপির জন্য, ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। ইলেকশন কমিশনটা কোথায় বলুন তো একটুখানি? এই যে এত তরজা চলছে এখানে, ইলেকশন কমিশন কোথায়? কারণ কংগ্রেস 3 দিন আগে ইলেকশন কমিশনারকে বলে এসেছিলেন, চিফ ইলেকট্রাল অফিসারকে, যে আপনি খেয়াল রাখুন ঈদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন, এই রামনবমী এসছে বিজেপি তৃণমূল বাইনারি করবেন পশ্চিমবঙ্গে, 2021-এ করেছিলেন। তো এই যদি পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে এইভাবে নিয়ে যায়, তাহলে বাংলার যারা খেটে খাওয়া শ্রেণী মানুষ, ওই যে বলছিল কলতান একটা কথা, যে রিয়াল ইস্যুস আর রিল ইস্যুস, এই রিয়াল ইস্যুস থেকে মানুষ কোথায় যাবে? আজকে বেকারত্ব চরম জায়গায়, মানুষ খেতে পাচ্ছে না, মানুষের সংসার চলছে না। মহিলাদের অবস্থা ভাবুন তো, কিভাবে তাদেরকে শুধু ওই লক্ষ্মীর ভান্ডারের নাম করে নানা রকম একদম গতবার রামনবমীকে কেন্দ্র করে ভারত সারা ভারতের উপরে দাঙ্গা হয়েছে, তার মধ্যে দুটো জায়গায় পশ্চিমবাংলাতে এবং ভারতের বাইরে সব জায়গায় আমি বলছি তোমাদের কাছে যদি কোনো খবর থাকে, তোমাদের ইন্টেলিজেন্সের
কাছে খবর থাকলে প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে, কিন্তু প্রকাশ্য সবাই এই মন্তব্য কেন? কলতান, এতক্ষণ ধরেই বিজেপির এমএলএ ইত্যাদি এইসব যা বললেন খুবই ভালো করেছেন, পুলিশের বিরুদ্ধে বিরাট তর্কফর্ক করেছেন, চমৎকার ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে যে গত 10 বছরে ওনার সরকার, যে সরকারের প্রতিনিধি হিসেবে উনি ভোটে লড়তে এসছেন, তারা উনি যে এলাকার বিধায়ক ছিলেন সেই এলাকায় যে কলকারখানাগুলোতে 14 সালের পর থেকে আর নিয়োগ হচ্ছে না, সেইটা নিয়ে ওনাকে আর প্রশ্নের উত্তর যাতে না দিতে হয় তার জন্য এই ধরনের তরজা চালু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু রামনবমী নিয়ে সংঘাত মিটছে না। মিছিল ঘিরে হাওড়ায় যে কড়াকড়ি দেখা গেল অশান্তি এড়াতে, সেই ছবি আপনাদের সামনে রাখবো। একবার ছবিটা দেখিনি দর্শকদের, যেখানে গিয়ে রামনবমীর মিছিল বহুতল থেকে নজরদারি, যেখান থেকে রামনবমীর মিছিল ড্রোনের মাধ্যমে নজরদারির সিদ্ধান্ত নিল হাওড়া পুলিশ। হাওড়া পুলিশের থেকে একেবারে কড়াকড়ি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রামনবমীর মিছিল নিয়ে। সেই হাওড়া সাঁকরাইলে আবার গত বছরের মতো সেই অস্ত্র নিয়ে মিছিলের ছবি দেখা গেল, হাতে অস্ত্র নিয়ে মিছিল। পঙ্কজদা, আবার সেই হাতে অস্ত্র নিয়ে মিছিল। পঙ্কজদা, কোনো একটা জায়গায় বিচ্ছিন্ন কোনো ঘটনা না, না, ঘটতেই পারে। বিচ্ছিন্ন ঘটনা কি বলছেন? এটা দেখা যাচ্ছে পুরো মিছিল কোনো হচ্ছে জায়গায় তো। বিচ্ছিন্ন, এটা প্রধানমন্ত্রী প্ররোচিত এগুলো তো- করছেন, না, না, তখন এটা- করবে। না, কোনো জায়গায় কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু ওভারঅল শান্তিপূর্ণ মিছিল সব জায়গায় হচ্ছে। না, না, যদি কোনো শান্তিপূর্ণ একটা মিছিল হোক, দেখছেন আপনি কি কি অস্ত্র রয়েছে, এই অস্ত্র কোনো নিয়ে মিছিল একটা কেন হবে? বিশেষ মিছিলটা রামনবমীটা political হাজার হাজার কেন মিছিল বানাচ্ছে হচ্ছে, BJP তৃণমূল আগে হাজার এটা হাজার মিছিল হচ্ছে, তার মধ্যে কোনো একটা যদি ব্যতিক্রমী কিছু হয় সেটা রাম ভগবান, ঈশ্বর আল্লাহ সবার ভগবান, না, বিষয়টা এটা হচ্ছে বলা যে- শিখুক না একটু না, বিজেপি তৃণমূল। সবচেয়ে বড় কথা হচ্ছে এত তোমরা বললে এটা বলুন না, ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। আমি বিজেপিকে বলতে বলছি, বলুন এটা, বারবার repeat করুন। কলতান কালকে বলছি নরেন্দ্র মোদী বলেছেন রাম মন্দির রাজনীতির বিষয় নয়, আস্থার না, বিষয়, কিন্তু ভরসার কিন্তু উনি বিষয়। রাজনীতিটা সব থেকে উনি বেশি করলেন করেন। না, না, তাহলে আমি তো উদ্বোধন- বললাম আপনি একটু বলুন না। 2024-এর 22শে জানুয়ারিতে ভারতবর্ষের কোথায় দাঙ্গা হয়েছে নরেন্দ্র বলতে মোদীকে পারবেন? বলতে বলুন, ঈশ্বর কোনো আল্লাহ জায়গায় তেরো না, নাম সারা সবকো সম্মতি দে ভারতবর্ষে ভগবান। ভারতবর্ষ অকাল সবার, দীপাবলি পালিত পশ্চিমবঙ্গ হয়েছে, সবার। অকাল দীপাবলি পালিত হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদ্বোধনকে, রাম রাম মন্দিরের ভগবান। উদ্বোধনকে স্বাগত জানিয়েছে। কোন শোভাযাত্রা, কোন আর একটা উৎসবকে বিষয় ঘিরে, আমি বলছি। সংস্কৃতি ঘিরে, সেটা সুসংস্কৃতি ছড়ানোর জন্য তার মধ্যে অস্ত্র থাকবে মিছিলে। এইভাবে কর্ণাটকা নির্বাচনের আগে বজরংবলীকে রাজনৈতিক পণ্য করা হয়েছিল। আজকে পুনরায় রাম, যে আমাদের ইষ্ট, আমাদের ভগবান, তাকে রাজনৈতিক একটা মূলধন করার চেষ্টা করছে বিজেপি। এটা ওর সরকার ছিল। অর্থাৎ রামনবমী নিয়ে সংবাদ এবং রামনবমীর মিছিল, শোভাযাত্রায় সেই অস্ত্রের ঝনঝনানি, সংস্কৃতি উৎসব, সেটা তো অস্ত্রের ঝনঝনানির কথা বলে না, সেটা তো সংস্কৃতির কথা, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কথা বলে। যখন এই ছবি দেখা গেল, পাশাপাশি ঝাড়গ্রামে আমরা দেখলাম বিজেপির প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আপনাদের সামনে সেই ছবি রাখবো। ঝাড়গ্রামের সাঁকরাইলে যখন প্রণত টুডু বিজেপি প্রার্থী, তিনি মিছিল করছিলেন, প্রচার করছিলেন, সেই সময় হামলা করা হয় তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি অভিযোগ করছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা তৃণমূলকে পতাকা টাঙাতে বাধা দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, বিজেপি প্রার্থী, বিরোধী প্রার্থী প্রচার করলে অসুবিধা কি ছিল? আমরা হাওড়ার সাঁকরাইলের ছবি দেখলাম, এও তো আরেক সাঁকরাইল।
ঝাড়গ্রামের সাঁকরাইল, সেখানেও সেই একই, ওখানে অস্ত্র নিয়ে মিছিল, আর এখানে হামলার অভিযোগ, বিজেপির ওপর হামলা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, মানে ভোট মানেই সন্ত্রাস, ভোট মানেই অশান্তি। বিজেপি তো মিথ্যাচার করতে পটু স্বয়ং প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন আজকে। এবং আমরা কি তমলুকে ভুলে গেছি যে কিভাবে আমাদের পার্টি অফিসটাকে তালাবন্ধ করে দেওয়া হলো, বাহিনী গিয়ে তালাবন্ধ করে দেওয়া, এটা কি কোনো মিথ্যাচার? আজকে পুনরায় আমাদের কর্মীদের রাজনৈতিক কাজে বাধা বিজেপি দিয়েছে, তো ন্যাচারালি ওখানকার কর্মীরা করার চেষ্টা করেছে। তমলুকে যেভাবে আমাদের পার্টি অফিসকে তালা লাগিয়েছে, এখানেও গন্ডগোল করতে গেছে। এবং সর্বোপরি আজকে তো পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের তারা কি অস্বীকার করতে পারে নির্বাচন কমিশন নিয়োগের জন্য প্রধানমন্ত্রী পেশিশক্তি জাহির করে দুজন নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে শান্ত আছে। তৃণমূল যদি মারমুখী হয় তাহলে বিজেপি ঠাওর করতে পারবে না, জায়গা পাবে না। তৃণমূল সংযত আছে, তৃণমূল গণতান্ত্রিক প্রক্রিয়াতে রাজনীতি করতে একদম। এবং আমরা দেখলাম প্ররোচনা এটাও কি বলা যায়? আশুতোষ, একটা কথা বুঝতে হবে বারবার করে, এই মুহূর্তে দাঁড়িয়ে, আচ্ছা ঠিক আছে হয়েছে, ইলেকশন কমিশন কোথায় দূরবীন দিয়ে খুঁজুন। তার কারণ যে কেন্দ্রীয় বাহিনী নাকি আমরা প্রেসের মাধ্যমে জানলাম সব থেকে বেশি পশ্চিমবঙ্গে এসেছে, ট্রেনে করে এসেছে, ফ্লাইটে করে এসেছে, জাহাজে করে এসেছে, কোথায় তারা রাস্তা একটাও দেখা যাচ্ছে না। তৃণমূল আর বিজেপিকে হাঙ্গামা করতে দেখা যাচ্ছে, বাইনারি পলিটিক্স করতে দেখা যাচ্ছে, বিভিন্ন ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করতে দেখা যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। এই নির্বাচন কমিশন থেকে না থেকে কি করছে? মানুষের জন্য ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস নির্বাচন করানোর যারা পণ নিয়েছেন, যারা দাবি করছেন, তারা রাস্তায় হোর্ডিং মারছেন, কিন্তু অ্যাকশন হচ্ছে না। এরিয়া ডমিনেশন কোথায় পাপিয়ে আজকে বলো তো? আজকে যে মস্তান রাজ চলছে বিভিন্ন এলাকায় জুড়ে, এবং সবথেকে বড় কথা আজকে এরিয়া ডমিনেশনের নাম করে যে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা ছিল, তারা হর্টিকালচারের পাশ দিয়ে গাছ গুনছে, কমান্ড হসপিটালের পাশ দিয়ে হেঁটে বেড গুনছে, চিড়িয়াখানার পাশ দিয়ে গিয়ে কটা হাতি ভাল্লুক এসছে সেগুলো গুনছে, তারা রাস্তায় নেই কেন? এরিয়া ডমিনেশনের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী থাকলে সেটা হাওড়ার সাকলাইনে অস্ত্র নিয়ে মিছিল হোক, কিংবা ঝাড়গ্রামের এরিয়া ডমিনেশন রুট মার্চ কোথায়? রুট মার্চের নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার চেকিং বিতর্কের মধ্যেই এবার নিশীথ প্রামাণিকের কনভয়ে চেকিং করল পুলিশ। বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে পুলিশ তল্লাশি চালালো। ভেটাগুড়ি থেকে কোচবিহারের পথে দিনহাটায় যখন নিশীথ প্রামাণিক পৌঁছন, সেই সময় তার কনভয়ে পুলিশ চেকিং করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। आप दिखा दीजिए, मैं तो बोल रहा हूँ आप वेबसाइट पे जाइए, आप वेबसाइट पे जाइए और क्लिक कीजिए। आप सुनिए मेरी बात, आप अगर ऑब्जर्वर आए हैं तो आप हमारी टीम कैमरामैन ये खोलिए प्लीज। नहीं आई कार्ड रखो ना। स्पेसिफिक हर किसी कंप्लेंट एक ये मैडम खड़ी हुई है जो कि मिनिस्टर एमओएस होम, उनके टारगेट को चेक करने के लिए अपने आप को मजिस्ट्रेट बता रही है, और इनके पास अपना कोई आई कार्ड वगैरह कुछ भी नहीं है, क्योंकि अपने आप को बोल रही है कि मैं ड्यूटी मजिस्ट्रेट हूँ। বচসা বলতে আমি বলছিলাম যে নির্বাচন আধিকারিক যারা আছে তারা গাড়ি চেক করতে পারে, কিন্তু পুলিশের উপর আমার ভরসা নেই। পুলিশ যেন চেক না করে, নির্বাচনের আধিকারিক যারা আছে তারা করুক, নির্দিষ্ট যাদের ম্যাজিস্ট্রেট বা যাদের মাধ্যমে চেক করা হয় তো তারা করুক। আমার পুলিশ আধিকারিক যেন গাড়ি চেক না, কারণ পুলিশের উপর তো বিশ্বাস নেই। হঠাৎ করে পুলিশ দেখা গেল একটা প্ল্যান্টেড থেকে কোনো জিনিস একটা দিয়ে বললো যে এটা পাওয়া গেল, বুঝতে পারলেন তো? তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে বারবার পুলিশকে ধমকাচ্ছেন, ইয়েতে এসে দিনাটার বিভিন্ন প্রোগ্রামে কার্যক্রমে এসে, তো স্বভাবতই পুলিশ একটু ভয়ে ভীত হয়ে এই সমস্ত কাজ করতেও পারে। শুনলে কৃষাণু, পুলিশের উপর ভরসা নেই, পুলিশ যদি কিছু রেখে দেয় তল্লাশির নামে, তার মানে ওনাদের কেন্দ্রীয় বাহিনীগুলো এতদিন এটাই করেছে, ইডি সিবিআইরা, এটা তো পরিষ্কার হয়ে গেল। কই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধীর কপ্টার চেকিংয়ে তো কেউ বাধা দেয়নি। যখন ওনারা বলেছেন যে এটাকে ট্রায়াল রান নিতে দেবো না, আকাশে উঠতে দেবো না, তার প্রতিবাদ হয়েছে, কিন্তু চেকিং দিয়ে তো কোনো মানে কেউ প্রতিবাদ করেনি, সুন্দরভাবে চেকিং হয়েছে। এখানে বলে রাখি বিজেপি নেতাদের ব্যবহারটা দেখুন, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে উঠতে পারে যে তারা যদি কিছু রেখে দিত তল্লাশির নামে। না, যেটা রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় করেছে যে ভুয়ো কেস, তো বক্তৃতার নেতারা বলেছে বক্তৃতায় যে গাঁজা কেস দিয়ে দেবো কি অন্য কোনো ড্রাগস কেস দিয়ে দেবো, এটা নিজেরা বলেছে, ভাষণে বলেছে, আপনারা দেখিয়েছেন। ইলেকশন কমিশনের জুরিসডিকশনে ইলেকশন কমিশনের লোক থাকবে,
চেকিং হোক। ইলেকশন কমিশনের লোকই তো রুটিন চেক আপটা করছিল বলে এমনি দেখলাম, কিন্তু এই ভদ্রলোক এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হয়ে ঝগড়াটা করছিলেন কি কোনো একজন পুলিশ আধিকারিক? পুলিশ আধিকারিক মন্ত্রীর হয়ে এই ধরনের রাজনৈতিক বিতর্কে কেন ঢুকবেন আমি বুঝতে পারি। কিন্তু আমি একটা বিষয় একমত যে এই গাঁজা কেস দেওয়ার কথা বলেই শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের তাবর নেতারা বিরোধী দলের লোক ভাঙিয়ে ভাঙিয়ে এককালে তৃণমূলে ভরেছিলেন, এই কথাটার সাথে আমি একমত। কপ্টার চেক হোক না হোক, রাহুল গান্ধী সব পাত্তাও দেয় না, গুরুত্ব দেয় না। তার কারণ রাহুল গান্ধীর স্লোগানই ছিল ভারত জোড়ো ন্যায় যাত্রায় ডারোমান। তার কারণ আমরা জানি এই বিজেপি 4 এপ্রিলের পরে 400 করে চেঁচাচ্ছে, 4টে পাবে কিনা সন্দেহ। তখন ওই ট্রেনের চাকায় হাওয়া ভরতে যাবে, যেরকম হয় সেরকমই হবে। মানুষ জানে, আরে কৃষকের কথাটা একটু বলুন। আবার আপনি বলুন ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। সন্ত্রাস, রক্তপাত, হানাহানি, মারামারি এই ছবি দেখতে না হয়। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে। একটু পরে দেখুন 7:30টায় সারাদিন। চোখ রাখুন এবিপি আনন্দ।